আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আমার স্টোরি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আ ২ মাসের মতো প্রিপারেশন টাইমে আমি হচ্ছে IELTS এর রিডিং এ আ এই 5.5 এর লেভেল থেকে হচ্ছে ব্যান্ড 8 এর লেভেলে চলে গেছিলাম। এখন কথা হচ্ছে আপনারা জানেন যে আমি ৪ বছরের মতো IELTS এর ইন্সট্রাক্টর। অনেকে কথা বলতে পারেন যে আপনার কাছে তো 8 বা 8.5 পাওয়া কোনো ব্যাপার না। আমি কিন্তু আমার ইন্সট্রাক্টর হওয়ার পরের কথা আজকে আপনাদেরকে বলব না যে ইন্সট্রাক্টর হওয়ার পর আসলে কিভাবে আ ভালো স্কোর করছি এইটা আপনাদেরকে বলব না। যখন আমি আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম সেই কথাটা আমি আপনাদেরকে বলব। এবং এই স্ট্র্যাটেজির ফলো না করার কারণে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টই রিডিং মডিউলে ৫ থেকে ৬ মাসের মতো টাইম দেওয়ার পরেও সে হচ্ছে 6 কিংবা 6.5 তুলতেও তার হচ্ছে কি হয়ে যায়? অবস্থা টাইট হয়ে যায়। সো আজকে আপনার সাথে আমার অবস্থানের একটু ম্যাচ করবেন। আমি আশা করি নিজের কিছু দিকে পরিবর্তন নিয়ে আসলেই আপনি ২ মাস অথবা ১ মাসের মধ্যে নিজের কনফিডেন্স এর জায়গাটা এত ভালো লেভেলে নিয়ে যেতে পারবেন, আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার ইমপ্রুভমেন্ট টা চলে আসতেছে। ঠিক আছে? তাহলে আসেন আমি পার্সোনালি আপনাদেরকে ফার্স্ট অফ অল যে সাজেশনটা দিব সেটা হচ্ছে নিজের ব্যান্ডের উপরের লেভেলের প্রশ্ন এগুলা কখনোই হচ্ছে আপনার হবে না। এটা হচ্ছে আপনি আপনার মাথার মধ্যে সেট করে দিবেন। আরেকটু যদি বুঝিয়ে আপনাকে বলি যে ধরেন আপনার লেভেল হচ্ছে বর্তমানে 5.5 আমার নিজেরও ফার্স্ট এর দিকে হচ্ছে ১ম যেদিন আমি টেস্ট দেই, আমার এখনো মনে আছে আমি ৩ দিন বসে হচ্ছে ৩ টা প্যাসেজ সলভ করছিলাম। ৩ দিন বসে হচ্ছে ৩ টা। ১ম দিন একটা প্যাসেজ, পরের দিন আরেকটা, তারপরে অর্থাৎ ৩ দিনে একটা টেস্ট সলভ হইছে। তো তারপরেও ওভারঅল মিলে হচ্ছে আমার ১৮ বা ১৭ এরকম আসছিল ১ম দিনে। সো সেই জায়গা থেকে আমি আসলে ঘাটাঘাটি স্টার্ট করি যে আসলে প্রবলেমটা কি বা আমাকে আসলে স্ট্র্যাটেজিক ওয়েতে কিভাবে আগানো লাগবে। অনেকের একটা প্রবলেম থাকে যে কি যে আমি আজকে যে বিষয়গুলো বলবো, এই বিষয়গুলো হচ্ছে আপনারা একসেপ্ট করতে চান না। এর জন্য দেখা যায় ৫ মাস, ৬ মাস আপনি ইনভেস্ট করে ফেলছেন IELTS এ ৩ মাস হয়তো ইনভেস্ট করছেন বা অলরেডি একটা কোর্স কোথাও করে ফেলছেন। বাট আপনার ইমপ্রুভমেন্ট আসতেছে না। একটু মাথা ঠান্ডা রেখে সবগুলো কথা শুনেন যে IELTS এর রিডিং মডিউলে যে কোয়েশ্চেন টাইপ গুলো আসলে যেভাবে সাজানো থাকে সবগুলা কোয়েশ্চেন আপনার লেভেলের না। আপনি যদি 5.5 ব্যান্ডের স্টুডেন্ট হন, ওইখানে কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে ব্যান্ড 7, ব্যান্ড 8 অথবা ব্যান্ড 9 লেভেলের স্টুডেন্ট ছাড়া আসলে বুঝে অ্যান্সার করাটা পসিবল না। এই জিনিসটা ফার্স্ট অফ অল আপনি মাথায় সেট করে নিবেন এবং এইটা আমি নিজেও আমার উপরে আমি এপ্লাই করছি যে ওকে ফাইন। আমি যে সকল কোয়েশ্চেন টাইপ গুলো পারবো ওইগুলাতে আমি অ্যাকুরেসি আনার ট্রাই করব এবং পরবর্তীতে যে কোয়েশ্চেন টাইপ গুলো আসলে আমি পারব না, ওইগুলা হচ্ছে আমার লেভেলের বাইরে এবং ওই যে মানুষকে নিজের ক্যাপাবিলিটি যেটাকে বলা যায় ক্ষমতা, সক্ষমতা যেটাকে বলা হয়, সেই সক্ষমতার বাইরের কোয়েশ্চেন আপনি মানে চিন্তা করে দেখবেন যে আপনি আসলে পারবেন না। কনফার্ম। আ আমাদের যখন একটা ফুল টেস্ট আমরা যখন দেয়ার ট্রাই করি, ধরেন আপনি একটা ফুল টেস্ট দিতে বসছেন। আপনি নিজে থেকে কখনো বলতে পারবেন যে আপনি ৪০ টার মধ্যে ৪০ টাই আসলে কারেক্ট করার জন্য বা কারেক্ট না হওয়ার কোনো আসলে চেষ্টা কখনো করছেন কিনা? আপনার নিজেও জানেন যে আপনার লেভেল কিন্তু ব্যান্ড 9 না। ব্যান্ড 9 মানে কি? 40 আউট অফ 40 বা 39। সো আপনি তো জানেন যে আপনি 39 লেভেলের স্টুডেন্ট না। কিন্তু আপনি কিন্তু যখন ফুল টেস্ট দিতে যাচ্ছেন, আপনি ট্রাই করতেছেন যাতে আপনার সবগুলাই হয়। কিন্তু এটা তো আদৌ পসিবল না। সো এই জায়গাতে আপনি ফার্স্ট অফ অল এইটাই মাথায় রাখেন যে আপনার লেভেলের যে কোয়েশ্চেন গুলো আছে, ওইগুলা সলভ করতে হবে। এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমার লেভেলের কোয়েশ্চেন আসলে কোনগুলো? এখন আসেন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। এইটা দেখার পর আপনার মোটামুটি পুরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আমি কিছু কোয়েশ্চেন টাইপ, এর বাইরে আরো ১-২ টা কোয়েশ্চেন টাইপ থাকতে পারে। বাট এগুলা হচ্ছে আমাদের কমন কোয়েশ্চেন টাইপ। ছবির বিষয়টাতে পড়ে আসতেছি। এই যে সকল কোয়েশ্চেন টাইপ গুলো আছে, এগুলো হচ্ছে ইজি, মডারেট এবং হার্ড লেভেল। অর্থাৎ ইজি মানে তো সহজ সবাই পারবে। মডারেট মানে হচ্ছে অনেকে পারবে আবার অনেকে হচ্ছে পারবে না। আর হার্ড মানে কি? যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট বা ভালো লেভেলের স্টুডেন্ট তারা আসলে পারবে। সো এই কোয়েশ্চেন টাইপটা উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে ইজি, মডারেট এবং হার্ড। এই ৩ টা ধাপে হচ্ছে মেইনলি বিভক্ত। এখন খেয়াল করে দেখেন, নিজেকে কোয়েশ্চেন করেন তো আপনার লেভেল হচ্ছে 5, 5.5 আপনি খেয়াল করে দেখবেন এই গ্যাফেল, শর্ট কোয়েশ্চেন এবং ট্রু ফলস নট গিভেন আপনি ভালো পারতেছেন। ধরেন আপনি লিস্ট অফ হেডিংস এর দিকে আসলেন। দেখবেন যে লিস্ট অফ হেডিংস এর এই জায়গাতে আপনি এই কোয়েশ্চেন টাইপ গুলো কি করতেছেন? একটু ভালো করতেছেন। ধরেন ৫ টা কোয়েশ্চেন থাকলে আপনি ৩ টা লিস্ট অফ হেডিং পারতেছেন বা ২ টা পারতেছেন। তারপরে যদি আরো আসে যে নেম ম্যাচিং এরকম করে ব্যান্ড ওয়াইজ আপনি খেয়াল করে দেখবেন যে প্যারাগ্রাফ ম্যাচিং এ যে স্টুডেন্ট 5, 5.5 এ সে কিন্তু বুঝে শুনে প্যারাগ্রাফ ম্যাচিং অ্যান্সার করতে পারে না। দেখবেন আন্দাজে হয়তো দাগাচ্ছে ৫ টা কোয়েশ্চেন থাকলে ২ টা হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমার বর্তমান লেভেল অনুযায়ী আমাকে আসলে কোনটাকে কারেক্ট করতে হবে। আমি একদম সিরিয়াল ওয়াইজ আপনাকে দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আপনার এই ছবিটা আসলে কিসের? ছবিটা হচ্ছে পানির ফিল্টার চিনেন? বর্তমানে তো আমাদের হচ্ছে পিওরিটের অনেক অ্যাডভান্স পানির ফিল্টার চলে আসছে।
বা ক্যান্টের বলেন, অনেক টাইপের আসলে কোম্পানির পানির ফিল্টার আমরা ইউজ করি। সো এই পানির ফিল্টারগুলোর আগে এক ধরনের ফিল্টার ছিল মাটির আ সিরামিক বা মাটির এবং এই অ্যাডভান্স এর মাঝামাঝি টাইম গুলাতে প্লাস্টিকের কিছু ফিল্টার পাওয়া যেত। ওই ফিল্টারটাতে আসলে এটা থাকতো এবং উপর থেকে যখন উপরের লেয়ারটা থেকে পানি পড়তো, তখন দেখা যেত যে ময়লা পানিটা ১ম স্টেপে ময়লা কিছু আটকাইতো, 2nd, 3rd, 4th, 5th এরকম করে নিচ দিয়ে হচ্ছে বিশুদ্ধ পানিটা বের হইতো, তাই না? এখন এই জিনিসটাকে যদি আপনি আপনার রিডিং লেভেল বা একটা রিডিং টেস্টের কথা চিন্তা করেন, উপর থেকে যখন গ্যাপ ফিল এর কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট স্টেপে, তারপরে লিস্ট অফ নেম, তারপর নেম ম্যাচিং। এখন যে হচ্ছে সবগুলা হচ্ছে আ অতিক্রম করে চলে আসতে পারবে সে কিন্তু ব্যান্ড 9। মানে কি? সে কোন ধাপেই আটকায় নাই বা কোন কোয়েশ্চেন এ সে আটকায় নাই। তার মানে কি? সে ব্যান্ড 9 লেভেলের হচ্ছে স্টুডেন্ট। আপনার কথা চিন্তা করুন তো আপনি যদি 5, 5.5 এ থাকেন, আপনি দেখবেন এই কোয়েশ্চেন টাইপ গুলো ছাড়াই নিচের কোয়েশ্চেন টাইপ গুলো আপনি পারতেছেন না। বাট যে ব্যান্ড 9 এর স্টুডেন্ট বা 8 বা ব্যান্ড 7 এর স্টুডেন্ট সে কিন্তু এই কোন কোয়েশ্চেন টাইপে কিন্তু সে আটকাবে না। সো আপনি যদি ব্যান্ড 9 যদি পাওয়ার ইচ্ছা না থাকে, 8 ও আমি বাদ দিলাম। ধরেন আপনি 7 পাওয়ার ইচ্ছা থাকে। আমি আপনাকে বলব ১ম ৪ টা কোয়েশ্চেন টাইপ নিয়ে আপনি কাজ করেন। ১ম ৪ টা কোয়েশ্চেন টাইপ নিয়ে আপনি কাজ করেন, আপনি মোটামুটি ৭ পর্যন্ত পেয়ে যাবেন। যদি কপাল খারাপ না থাকে গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন এ ১৫ থেকে ২০ মার্কের মতো কিন্তু চলে আসে। ১৫ ধরলাম আমি এভারেজ হচ্ছে 15 ঠিক আছে? এখন এইখান থেকে যদি আপনি ১৫ টা কারেক্ট করতে পারেন, তো ২০ টা কোয়েশ্চেন এর মধ্যে বাকি ২০ টা থেকে আপনি আরো ১৫ টা যদি কারেক্ট করেন, আপনার মোটামুটি 7 চলে আসবে। তবে ট্রাই করতে হবে এই কোয়েশ্চেন টাইপ গুলোতে অলওয়েজ যাতে আপনার আ স্কোর ভালো আসে। মিস যাতে না হয়। এখন যেগুলো হচ্ছে আপনি কোয়েশ্চেন পারেন, সেগুলোতেও যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সো এই হচ্ছে মেইনলি বিষয় যেগুলোতে আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে কোয়েশ্চেন টাইপ ওয়াইজ আপনাকে ভালো করার জন্য। ইভেন প্যাসেজ 1 এ আপনারা অলওয়েজ ট্রাই করবেন 10 প্লাস স্কোর রাখার জন্য। যদি কারো ব্যান্ড 7 পাওয়ার ইচ্ছা থাকে। ধরেন আপনার ব্যান্ড 6 পাওয়ার ইচ্ছা থাকে। আপনি এখানে 10 প্লাস নিয়ে আসেন। 10 প্লাস কই থেকে আনবেন? এখানে ১৩ টা কোয়েশ্চেন থাকে এগুলার মধ্যেই। এখান থেকে 10 প্লাস আনেন। তার পরবর্তীতে হচ্ছে 6 পাইতে হচ্ছে ২৩ লাগে। তো আরো ১৩ টা অর্থাৎ বাকি ২৭ টা থেকে হচ্ছে আপনি ১৩ টা মাত্র কারেক্ট করবেন। ওকে? সো কোয়েশ্চেন টাইপ ওয়াইজ হচ্ছে আপনি কাজ করেন। এখন আরেকটা কথা বলি। যখন আপনি কোয়েশ্চেন টাইপ ওয়াইজ কাজ করবেন, কিছু স্কিলের আসলে দরকার আছে। যেমন গ্যাপ ফিল, ট্রু ফলস, নট গিভেন এগুলো সাধারণত ১ থেকে ২ লাইন বুঝে আসলে অ্যান্সার দিতে হয়। এটা হচ্ছে সবাই আসলে জানেন। লিস্ট অফ হেডিংস এখানে কিন্তু মোটামুটি ৩-৪ লাইন বা একটা প্যারা পড়ে তারপরে কিন্তু আমাদেরকে উত্তর দিতে হয়। নেম ম্যাচিং এর ক্ষেত্রেও মোটামুটি সেম যে খুঁজে স্ক্যানিং করে নামগুলা বের করে আমাদেরকে উত্তর দিতে হয়। এমসিকিউ এর ক্ষেত্রেও দেখা যায় ২-৩ লাইন বুঝে তারপরে উত্তর দিতে হয়। সেন্টেন্স ম্যাচিং এর ক্ষেত্রেও সেম ২-৩ লাইন। প্যারাগ্রাফ ম্যাচিং এর ক্ষেত্রে হচ্ছে লাইন বুঝার পাশাপাশি আপনাকে হচ্ছে লোকেশন মেমোরাইজ করারও চিন্তা থাকতে হবে। যে লোকেশনটা আসলে আমি কিভাবে বের করতে পারবো বা লোকেশনটা আসলে কোন জায়গাতে আছে এই জিনিসটা আপনাকে আগে চিন্তা করতে হবে যে এই রিলেটেড কথাবার্তা আমি আগে কোথায় পড়ছি। প্যারাগ্রাফ ম্যাচিং এর যদিও এইগুলা কোয়েশ্চেন টাইপ গুলার সবগুলোর মোটামুটি আমার ভিডিও দেয়া আছে। আপনার রিডিং প্লেলিস্ট আসলে চেক করলেই দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই টেস্ট গুলাকে আমি আজকে থেকে সলভ করা স্টার্ট করব। অ্যান্সার হচ্ছে না। আপনি যদি 6 ব্যান্ডের নিচের স্টুডেন্ট হন, তাহলে আমি আপনাকে বলব আপনি ভুলেও টেস্ট সলভ কইরেন না। ভুলেও টেস্ট সলভ কইরেন না। কারণ ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 21 এখানে যতগুলা টেস্ট আছে, এই সবগুলা টেস্ট যদি আপনি সলভ করে ফেলেন, আপনি পরবর্তীতে আর কোন কিছু সলভ করার থাকবে না। সো টেস্ট তো আমরা তখনই সলভ করব। আমরা যখন পরীক্ষা দেই সারা বছর পড়াশোনা করে, সারা বছর কোন ঘোড়ার ডিম পড়ছি সেটা হচ্ছে গিয়ে আমরা পরীক্ষার দিন হচ্ছে প্রমাণ করি যে আমি এত বড় হচ্ছে ঘোড়ার ডিম সারা জীবন পড়ছি বা সারা বছর পড়ছি। এখন আমারে হচ্ছে এই ডিমের সাইজের উপরে কি দাও? মার্ক দাও। এখন কথা হচ্ছে আপনারা যখন IELTS এর টেস্ট দিতে বসেন, আপনি সারা বছর কোন ঘোড়ার ডিমও নাই আপনার মধ্যে। আপনি প্রত্যেকবার কি করতেছেন? টেস্ট দিতেছেন। মানে আপনার তো ভাই মাথা হচ্ছে ব্ল্যাংক টোটালি। সো আপনি হচ্ছে প্রত্যেকদিন যখন টেস্ট দিবেন, আমারে বলেন তো যে এখান থেকে আউটপুট ডিম থেকে তো কোন আউটপুটই আসবে না। যে ডিমের সাইজ তো নাই তখনই। তো সেক্ষেত্রে কি করতে হবে? আগে ডিমের সাইজ বড় করতে হবে। ঠিক আছে? সারা বছর পড়তে হবে। মাথার মধ্যে কিছু ঢুকানো লাগবে। মাথার ব্রেইনটাকে হচ্ছে রিডিং মডিউলের বা রিডিং কোয়েশ্চেন টাইপের সাথে ফ্যামিলিয়ার করতে হবে। এটা কাদের জন্য বলতেছি? যারা 6 ব্যান্ডের নিচে এখনো আছেন। তাদেরকে বলতেছি আপনি শুধু যদি টেস্ট দেন বিলিভ মি আপনার কোন লাভ হবে না। এবং আমি আমার নিজের মধ্যে ৭ দিনে হচ্ছে একটা চেঞ্জেস লক্ষ্য করছি। আমার 7 ডেইজ রিডিং চ্যালেঞ্জ নামে একটা ভিডিও আছে আপনারা জানেন রিডিং প্লেলিস্ট এর মধ্যে পেয়ে যাবেন। ওই ভিডিওতে আমি এক্সপ্লেইন করছি যে কিভাবে আমি ৭ দিনে আসলে নিজের মধ্যে যে কনফিডেন্স এর জায়গাটা সেটা আসলে বুস্ট আপ করতে পারছি। এখন আসেন যে এর বাইরে আসলে আমরা কি পড়ব?
বা কি পড়বো বলার আগে আমরা আরো যে বিষয়টা কথা বলব যে ৪০ টা কোয়েশ্চেন যখন আপনি সলভ করতে যাবেন, এখন হচ্ছে 6 প্লাস যাদের মোটামুটি বা 6 ছুঁই অবস্থা, তারা 7 হিট করতে চাচ্ছেন, তাদের জন্য আমি একটা কথা বলি। যারা হচ্ছে 6 এর আশেপাশে, ধরেন 6 একদিন আসছে, আরেকদিন আসে না, আবার আরেকদিন আসছে, আরেকদিন আসে না, এরকম অবস্থায় যারা আছেন, তাদের জন্য বলব যে কোন প্রশ্নে আপনি ২ মিনিটের বেশি টাইম দিবেন না। একটু আগে যে কথাটা বলছি যে ৪০ আউট অফ ৪০ আমাদের টেনডেন্সি থাকে এটা কারেক্ট করার জন্য, যেটা আসলে টেকনিক্যালি কখনোই পসিবল না। আপনি ৪০ টার মধ্যে ৪০ টা কখনোই কারেক্ট করতে পারবেন না। ইভেন আপনি ব্যান্ড 7 এর স্টুডেন্ট হওয়ার পরেও আপনি ৪০ টার মধ্যে ৪০ টা কারেক্ট করতে পারবেন না। তা যে বান্দা ব্যান্ড 7 পাইছে সেও কিন্তু ১০ টা কোয়েশ্চেনের অ্যান্সার মিস করছে। তাই না? বাট আপনি এখন আছেন 6 এর লেভেলে। আপনি 6 পাচ্ছেন। সো এই 6 লেভেলে বসে আপনি কি করতেছেন? আপনি ৪০ টার ৪০ টা কারেক্ট করার অ্যাপ্রোচ নিতেছেন। আরে ভাই, এত কষ্ট করার কেন দরকার? আপনি টেকনিক্যালি আগান। আপনি যদি টেকনিক্যালি আগান, আপনি অটোমেটিক্যালি ভালো স্কোর করতে পারবেন। সো আপনার ফার্স্ট অ্যাপ্রোচ হবে ২ মিনিটের বেশি কোন কোয়েশ্চেন এ দিবেন না। অর্থাৎ যে কোয়েশ্চেন আপনার ২ মিনিটের বেশি লাগতেছে বুঝার জন্য, আপনি খেয়াল করে দেখবেন ওই কোয়েশ্চেন এর উত্তর আন্দাজে দাগানো ছাড়া আর কোন অবস্থা থাকে না ৫-৬ মিনিট স্পেন্ড করার পরেও। সো যখন আপনি ৫-৬ মিনিট স্পেন্ড করতেছেন, আপনি খেয়াল করবেন নিজের মধ্যেই আপনি এটা খেয়াল করে দেখেন যে ২ মিনিটের বেশি স্পেন্ড করার পরেও আপনি আন্দাজে দাগাচ্ছেন ওইটার উত্তর। তার মানে কি? ১ম এ যে কথাটা বললাম যে ওই ব্যান্ডের কোয়েশ্চেন যখন আপনার লেভেলের বাইরে থাকবে, অর্থাৎ আপনার লেভেলের উপরে, তখন কিন্তু সেটাতে টাইম বেশি লাগবে এবং আপনি বুঝেও কিন্তু পরবর্তীতে সেই উত্তরটা কারেক্ট করতে পারবেন না। সো সেক্ষেত্রে এখন থেকে কি করতে হবে? কোন কোয়েশ্চেন এ যদি ২ মিনিটের বেশি লাগে, আপনি কোনভাবেই সেটাকে কি করবেন না? সেটাকে আ মানে এখন বুঝে দাগাইতে যাবেন না। ২ মিনিটের বেশি লাগতেছে, তার মানে এটা আপাতত স্কিপ করেন। স্কিপ করেন বলতে কি, ওই প্যাসেজের চলাকালীন স্কিপ করেন। পরবর্তীতে টাইম থাকলে আইসা দেইখেন। আদারওয়াইজ এখান থেকে আপনি কি করবেন? মুভ করবেন। এখন যদিও ট্রু ফলস নট গিভেন বা গ্যাপ ফিল এর মধ্যে আসলে লোকেশন আন্দাজ করা পসিবল যে কতটুকু জায়গার মধ্যে আমার উত্তর থাকতে পারে বা আমি আসলে কতটুকু জায়গার মধ্যে উত্তরটা পেতে পারি। এখন আরো কিছু কথা বলি যে যদি কোনো কোয়েশ্চেনের উত্তর ২ মিনিটের বেশি লাগে এবং আপনি যদি সেটা ওইভাবে নিজেকে ইউজড টু করে ফেলেন, সেক্ষেত্রে টোটাল প্যাসেজ টাইম, অর্থাৎ আমরা তো টোটাল প্যাসেজ ২০ মিনিট, ২০ মিনিট আমাদের চিন্তা থাকে যে ২০, ২০, ২০ এই স্টাইলে হচ্ছে আমি কি করব? প্যাসেজগুলো সলভ করব। বাট এটা হচ্ছে একটা রং কনসেপ্ট যে প্রত্যেকটা প্যাসেজে আমি ২০ মিনিট ইনভেস্ট করব। যাদের মোটামুটি ব্যান্ড 7 পাওয়ার ইচ্ছা তাদেরকে আমি বলব ১ম এ ১৮, তারপরে ২০ আর তারপরে ২২। এটা হচ্ছে ১ম দিকে স্পেন্ড করার ট্রাই করেন। এতটুকু মানে ১ম প্যাসেজে ১৮, পরের প্যাসেজে ২০, পরের প্যাসেজে হচ্ছে ২২ মিনিট। আর যখন মেইন টেস্টে যাবেন 15, 18 আর ২০ প্লাস বাকি যা টাইম থাকে তা হচ্ছে আপনি প্যাসেজ 3 তে ইনভেস্ট করেন। সো এইটা হচ্ছে আপনার টাইম ম্যানেজ করার ফার্স্ট চিন্তাধারা। এখন আসেন এইখানে কিছু বিষয় আমি মেনশন করে রাখছি যেগুলো আমাকে আসলে অনেক বেশি পরিমাণে হেল্প করছে। যে এই ২ টা ওয়েবসাইটে আপনি হচ্ছে জাস্ট ক্যামব্রিজের যে টেস্ট গুলা পড়বেন এটা হচ্ছে 7 ডেজ রিডিং চ্যালেঞ্জ এর জন্য। যারা ৭ দিনে ভালো করতে চান তাদের জন্য বলব এই ২ টা ওয়েবসাইটে যাবেন। শুধুমাত্র রিডিং পড়বেন প্যাসেজ। কোন টেস্ট দেওয়ার দরকার নাই। এবং আননোন ভোকাব নোট করবেন। অনেকের মনে হইতে পারে যে আমি ১০০ টার মধ্যে ১০০ টা পড়ছি। এখন ১০০ টার জন্য তো আমাকে ১০০ টা ভোকাব আমার মনে থাকতে হবে। বিলিভ মি ভাই, আপনার ১০ টাও মনে থাকবে না পরের দিন। এবং এটা শুধুমাত্র আপনার জন্য না, আমিও যদি কোন আননোন ভোকাব ১০০ টা পড়ি বা শব্দার্থ যদি ১০০ টা পড়ি, আমার নিজেরও হচ্ছে ১০ টার বেশি হয়তো মনে থাকবে না ১ম। এইটা হচ্ছে একটা প্রসেস এর মধ্যে দিয়ে আসলে যেতে হবে। ধরেন একটা প্যাসেজের মধ্যে আপনি একটা ওয়ার্ড পাইছেন যেটা আপনি আপনার জীবনেও শুনেন নাই। ওই ওয়ার্ডটা আপনি যদি আজকে পড়েন বা এরকম যদি ৫ টা ওয়ার্ড আপনি আজকে পড়েন, হয়তো ১-২ টা আপনার মনে থাকতে পারে। সবগুলা মনে থাকবে না। সো এইটা যদি সেইম ওয়ার্ডটা আপনি অন্য আরেকদিন পান, আপনার মনে হবে যে, "ইস! এই ওয়ার্ডটা হয়তো কোথাও পড়ছি মনে হয়।" সো তখন কি আপনার ব্রেইন কিন্তু আপনাকে হিট করবে যে ওকে ফাইন, আবার তাইলে খুঁজি। সো যখন আপনি আবার সেটার মিনিং খুঁজতে যাবেন, এইভাবে করে যখন সেইম ওয়ার্ডটা আপনি ২-৩ দিন হয়তো পেয়ে যাবেন কোন একটা জায়গাতে বা রিপিট হচ্ছে, ওই টাইমটাতে কিন্তু আপনার মাথার মধ্যে এই ওয়ার্ডের মিনিং গুলা কি হয়ে যাচ্ছে? সেট হয়ে যাচ্ছে। আর ৪১ টা আর্টিকেলের যে পিডিএফ টা এটা হচ্ছে টেলিগ্রামে ফ্রি পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আ এটা হচ্ছে জাস্ট রিডিং পড়বেন এবং এইটা হচ্ছে যাদের ধরেন একটু টাইম বেশি লাগবে 15 ডেইজ তাদের জন্য বলব যে ৪১ টা আর্টিকেল পড়তে পারেন। খুবই আরামসে আপনি পড়ে শেষ করে ফেলতে পারেন। পাশাপাশি এখানে কিছু ওয়েবসাইট মেনশন করে দিছি এবং ওইখানে কি করবেন? শুধুমাত্র রিডিং পড়বেন। ঠিক আছে? সো আপনাদের সবার হচ্ছে আপনি যদি এখন 5.5 এ থাকেন, আপনার চিন্তা যদি থাকে যে আমি 7 পাবো বা আমার মতো যদি আপনি 8, 8.5 ২ বারের কথা বলতেছি। যেহেতু ২ বার IELTS টেস্ট দেয়া আমার। সো এইরকম স্কোর করতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে রিডিং এর হ্যাবিট ক্রিয়েট করতে হবে। এখন আরো কিছু বিষয় আমি আপনাদেরকে বলি। যখন আমরা পড়াশোনা কন্টিনিউ করি
তখন আমাদের একটা প্রবলেম থাকে যে টিপস অ্যান্ড ট্রিকস। এটা হচ্ছে সবাই জানেন যারা হচ্ছে ৫-৬ মাস IELTS এর মধ্যে অলরেডি ইনভেস্ট করে ফেলছেন ৫-৬ মাস। তারা আ মোটামুটি আমার থেকেও ভালো টিপস অ্যান্ড ট্রিকস বা স্ট্র্যাটেজি আপনারা জানেন। এখন নিজেরা একটু কোয়েশ্চেন করেন তো রে ভাই, যে আপনি এই ৫-৬ মাস বা একটা কোর্স করার পরেও যে টিপস অ্যান্ড ট্রিকস এর আশায় তো আপনারা কোর্স করছেন। আমি হচ্ছে YouTube এ বেশি ভিডিও আপলোড দেন। আমি বিলিভ করি YouTube এ যে সকল স্টুডেন্টরা আসলে ভিডিওগুলা দেখে, তাদের হচ্ছে ধৈর্য অনেক ভালো এবং তারা হচ্ছে যাচাই করার এবিলিটি তারা ভালো। বাট Facebook এ যে সকল স্টুডেন্টরা আসলে থাকে, যারা হচ্ছে বিভিন্ন পোস্টার দেখে আসলে বিভিন্ন জায়গাতে অ্যাডমিশন নেয় যে ভর্তি হলো স্কোর। এবং কোর্স করার পরে আর স্কোর নাই। এখন কথা হচ্ছে, এইটা হচ্ছে কোর্সেরও দোষ না, এটা হচ্ছে আপনাদেরও দোষ না। দোষ হচ্ছে আপনার প্রসেসটা আসলে আপনার জন্য যাচ্ছে না। ধরেন আমি এখন আপনাকে লেকচার দিচ্ছি। আমার এই ভিডিও হচ্ছে 5 এর স্টুডেন্টও দেখতেছেন, 3 ব্যান্ডের স্টুডেন্টও দেখতেছেন, ইভেন হচ্ছে 7, 8 ব্যান্ড, 9 ব্যান্ডের স্টুডেন্ট দেখতেছেন। লেকচার কিন্তু সবাইকে সেম দিতেছি। বাট আউটপুট কিন্তু সবার জন্য সমান আসবে না। এটা কিন্তু সবসময় একটা ক্লাসে কিন্তু সব স্টুডেন্ট হচ্ছে ভালো রেজাল্ট করে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এই কাজটাই করতে হবে যে আমার আসলে কি দরকার? এবার আমি যে কথাটা বলতেছি, আপনি যদি 5.5 বা হচ্ছে 6 এর অবস্থানে থাকেন বা 6 এর নিচে, আপনাকে অবশ্যই টেস্ট বাদ দিয়ে পড়তে হবে। আপনি ৭ দিন বা ১০ দিন পড়েন। ৭ থেকে ১০ দিন আপনি জাস্ট রিডিং পড়েন। যদি আপনি ৭ থেকে ১০ দিন রিডিং পড়েন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারব যে আপনার রিডিং মডিউল ইমপ্রুভ হবে। আপনি 6 প্লাস উপরে চলে যাবেন। ১ম দিকে মানে ওই ১ম ১০ দিনেই আপনি হচ্ছে এর উপরে চলে যাবেন। আর একটা স্টুডেন্ট যখন 6 প্লাস চলে আসে, তার কিন্তু 7 বা 6.5 পাওয়া কিন্তু আহামরি কোনো বিষয় না। 6 থেকে 6.5 পাইতে হয়তো আরো তার ৭ দিন লাগতে পারে। 6.5 থেকে 7 এ যেতে হয়তো আরো ৭ থেকে ১০ দিন লাগতে পারে। মোটামুটি আগামী ১.৫ মাসের মধ্যে দেখবেন আপনি রিডিং মডিউলে এই 5.5 থেকে 7 ব্যান্ডে হিট করে ফেলছেন। আর যে 7 হিট করতে পারবে, আমার বিশ্বাস সে হচ্ছে 8 ও হিট করতে পারবে। কারণ 7 পেতে ৩০ লাগে। কারণ আপনি যদি কোনো চিপা-চাপা দিয়ে যত হচ্ছে 35 পর্যন্ত হিট করে ফেলতে পারেন, আপনার কিন্তু ব্যান্ড 8 চলে আসতেছে। সো এটা কিন্তু আহামরি কঠিন। আপনাকে টেকনিক্যালি আগানো লাগবে। বাট আপনার যদি চিন্তা থাকে যে ওই যে ২ লাইন পড়েই আমার উত্তরটা ঠুসঠাস মানে কুইজের মতো। কুইজ বুঝেন না? যে ৩ টা অপশন থাকলো আমি বিসমিল্লাহ বলে একটা দাগায় দিলাম। আইএলটিএস এ তো এই মানে সুযোগ নাই। এমসিকিউ তে হয়তো কুইজের মতো উত্তর দিয়ে দিতে পারতেছেন। বাট বাকিগুলোতে তো এই সুযোগটা নাই। সেক্ষেত্রে আমরা কি করতে হবে? আমাকে অবশ্যই একটু রিডিং পড়ার অভ্যাস করতে হবে। আপনি রিডিং সবগুলা বুঝার দরকার নাই। আমরা যখন পড়াশোনা ট্রাই করি, আমরা ট্রাই করি যে 100% আমরা রিডিং বুঝতে হবে। আরে ভাই 100% রিডিং বুঝা লাগে না। যখন লিস্ট অফ হেডিংস এর একটা ট্রিকস আপনাদেরকে শিখাই দেই। লিস্ট অফ হেডিংস এ ১ম যে লাইনটা থাকে, এই লাইনটা হচ্ছে একটা প্যারাগ্রাফের হেডলাইন। এটা হচ্ছে ফরমাল রাইটিং এ বা আমরা যখন রাইটিং এর ক্লাস নেই তখন অলওয়েজ বলে দেই যে আপনারা মেইন সেন্টেন্স লিখার জন্য বা টপিক সেন্টেন্স যেটাকে বলে। টপিক সেন্টেন্স বা মেইন সেন্টেন্স রাইটিং এর মধ্যে কোন কাজে লাগে? যে এই প্যারাটাতে আপনি অ্যাডভান্টেজ লিখছেন আর ডিসঅ্যাডভান্টেজ লিখছেন তার জন্য ১ম লাইন পড়েই বুঝা যায়। আপনি সেম প্যাটার্নটা হচ্ছে রিডিং এর মধ্যে ফলো করবেন। যে রিডিং এর ১ম লাইন পড়েই হচ্ছে আপনি মোটামুটি ওই প্যারাটা আসলে কি রিলেটেড এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। লিস্ট অফ হেডিংস এর ১ম লাইনে। ঠিক আছে? এটা হচ্ছে আপনি আজকের পর থেকে ম্যাচ করে দেইখেন। এখন কথা হচ্ছে ওই ১ম লাইন যখন আপনি পড়ে বুঝবেন না তার মানে কি? অর্থাৎ টপিক সেন্টেন্স এটাও কিন্তু টপিক সেন্টেন্স। অর্থাৎ আপনি যখন পড়ে বুঝতেছেন না তার মানে আপনার রিডিং পড়ার এবিলিটি কম। তখন কিন্তু আপনি ১ লাইন পড়ে না বুঝলে আপনাকে ৪-৫ লাইন পড়েও কিন্তু লাভ নাই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন ১ লাইনে যখন আপনি কোন কিছু পড়ে বুঝতে পারবেন, ৪ থেকে ৫ লাইনে যখন আপনি পড়তে যাবেন অর্থাৎ ১ লাইন পড়ে আপনি বুঝতেছেন না। আপনি এখন ৪ থেকে ৫ লাইন আরো পড়লেন লিস্ট অফ হেডিংস এর জন্য বা প্যারাগ্রাফ ম্যাচিং এর জন্য। আপনি দেখবেন মাথায় জ্যাম হয়ে গেছে। কারণ ১ লাইন বুঝা কিন্তু ৪-৫ লাইন বুঝার তুলনায় ইজি। এটা কিন্তু কেউ ডিনাই করতে পারবেন না। সো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে টেকনিক্যালি আগানো লাগবে। সো আপনাদের এখনকার কাজ হচ্ছে যারা 5.5 বা 6 এর নিচে যারা আছেন, তারা অবশ্যই একটু বেশি পরিমাণে কি করবেন? রিডিং পড়েন। আগামী ১০-১৫ দিনে আপনার অবস্থা চেঞ্জ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি। আমি নিজে গ্যারান্টি দিচ্ছি। আমার তো ৪ বছরের মতো IELTS পড়ানোর অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে টিপস অ্যান্ড ট্রিকস এর বাইরে যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে অথেন্টিকলি হেল্প করবে আগামী ১০-১৫ দিনে, সেই বিষয়টা আমি আজকে বললাম। আর যাদের হচ্ছে অলরেডি ধরেন 6 প্লাস অবস্থানে আপনি চলে গেছেন, তাদের ক্ষেত্রে বলব তারা হচ্ছে কোয়েশ্চেন ওয়াইজ প্রিপারেশন নেন। কারণ কোয়েশ্চেন ওয়াইজ যখন আপনি প্রিপারেশন নিবেন, যেমন একটু আগে আমি আপনাদেরকে দেখাইলাম যে কোয়েশ্চেন ওয়াইজ যখন প্রিপারেশন নিবেন, তখন কিন্তু আপনি নিজে বুঝবেন আপনার কোন স্কিল লাগতেছে। যেমন নেম ম্যাচিং এ কিন্তু ২-৩ লাইন পড়ে উত্তর দিতে হয়। এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু সেটা ২-৩ লাইন বা ৪-৫ লাইন হয়তো পড়া লাগতে পারে যদি হার্ড হয়। সেন্টেন্স ম্যাচিং এর ক্ষেত্রেও সেম হতে পারে ২ থেকে ৫ লাইন পড়া লাগতে পারে। প্যারাগ্রাফ ম্যাচিং এর জন্য আপনার লাইন পড়ার বাইরেও আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে ট্রাই করতে হবে যাতে আপনি আ
কোথায় কি পড়ছেন এটা যাতে মেমোরাইজ অর্থাৎ মনে রাখতে হবে। কারণ প্যারাগ্রাফ ম্যাচিং এবং লিস্ট অফ হেডিংস কিন্তু কোয়েশ্চেন টাইপটা সেম। লিস্ট অফ হেডিংস এবং প্যারাগ্রাফ ম্যাচিং এবং এই ২ টার পার্থক্য এইটাই হচ্ছে যে লিস্ট অফ হেডিং এর লোকেশন দেয়া থাকে। অর্থাৎ সেকশন এ তে উত্তর আছে নাকি সেকশন বি তে আছে নাকি সি তে আছে। বাট প্যারাগ্রাফ ম্যাচিং এ কিন্তু এই লোকেশনটা দেয়া থাকে না। সবকিছুরই ভিডিও দেয়া আছে। রিডিং প্লেলিস্ট ফলো করেন। কোন প্রবলেম থাকলে হচ্ছে আমারে জানায়েন। আর কি? আর হচ্ছে বাকিটা নিজের উপরে। এখন যদি নিজেরা ভালোভাবে প্রিপারেশন না নেন, আপনি অলরেডি অনেকদিন ইনভেস্ট করে ফেলছেন। মানে আপনি যদি এই ইনভেস্ট করার পরেও আপনার উচিত শিক্ষা না হয় যে, ওকে আমি ৫-৬ মাস, ৩ মাস, ৪ মাস যেখানে আসলে ইনভেস্ট করে ফেলছি, আমি তো কিছু সেইখান থেকে গেইন করতে পারি নাই। কেন পারি নাই? কারণ হচ্ছে আমার স্ট্র্যাটেজিতে ভুল ছিল। সো সেক্ষেত্রে কি করতে হবে? রাইট স্ট্র্যাটেজিতে আসতে হবে। আগামী ১০-১৫ দিন পরে যদি আপনার ইমপ্রুভমেন্ট না আসে এই ভিডিও দেখার পরেও বা এই কাজগুলা করার পরেও বা এই কোয়েশ্চেন টাইপ গুলা নিয়ে সলভ করার পরেও তখন আইসা এই ভিডিওর কমেন্টে আইসা বইলেন যে, "আমার তো ইমপ্রুভমেন্ট আসে নাই।" ঠিক আছে? সো অনেক কথাই আজকে বললাম। অনেক স্ট্রিক্ট আ আ আপনাদেরকে অ্যাডভাইস দিলাম। একটু মানে সময়টাকে ইনভেস্ট করেন ভালোভাবে। আগামী ১-২ মাসের প্রিপারেশন এ হয়তো ডিসাইড করবে আপনি ১-২ বছর পর আসলে কই থাকবেন। বুঝাইতে পারছি? সো ট্রাই করেন ভালোভাবে প্রিপারেশন নেয়ার জন্য। আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও আসলে কোন টপিকের উপর চান অবশ্যই জানাবেন। ঠিক আছে? সো কোন প্রবলেম হলে আমাকে নক দিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।